দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, বিশেষ করে জঙ্গল সলিমপুর থেকে রাউজান পর্যন্ত যেসব নানা ঘটনা ঘটছে সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমি যেভাবে অনুষ্ঠানের শুরুতে যেভাবে বলছিলাম যে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি, আপনাকে দেখলাম যে নানা জায়গায় আপনি ঘুরছেন বা বিভিন্ন পরিস্থিতি দেখছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দুইটি এলাকা আপনি পেয়েছেন, যেমন জঙ্গল সলিমপুর বা রাউজান। আমরা যদি রাউজান দিয়েই শুরু করি, রাউজানের যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে আপনার দৃষ্টিতে, আপনার পর্যবেক্ষণে আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে? যেমন হত্যাকাণ্ড হচ্ছে, বেশ কিছু হয়ে গেল সেখানে। ধন্যবাদ। গত 1.5 মাসের মতো হলো আমি এখানে আসার পরে রাউজান কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে, যেখানে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের একজন উপজেলা বিএনপির যুবদলের নেতা মাসুদ, তো ওকে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে হত্যা করা হয় গুলি করে। তো এই একটা ঘটনাই ঘটেছে। তো এইটার আসলে ওই এলাকায় আমি নিজেও গিয়েছি কয়েকবার, এবং আমাদের ওইখানে বিশেষ টহল থেকে শুরু করে চেকপোস্টও বসানো আছে। বিশেষ করে ওই এলাকার যে কদলপুর ইউনিয়ন এবং অন্যান্য এলাকায় যে পাহাড় পর্বতগুলো আছে এবং দুর্গম পাহাড় আর কি, তো এই পাহাড়গুলো এটা অনেকটা বলা যায় ন্যাচারাল একটা অ্যাডভান্টেজ তারা পায়, এই যে যারা সন্ত্রাসী। তো এইখানে যারা যারা চিহ্নিত সন্ত্রাসী, কিন্তু এগুলো এমন না যে আমরা চিনি না বা কেউ চিনে না, সবাই কিন্তু তাদেরকে চেনে, এবং তারা কিন্তু দীর্ঘদিন থেকে ওই এলাকায় তাদের একটা দাপট আছে, এবং এলাকায় তাদের একটা বিরাট একটা আধিপত্য তারা বিস্তার করে রেখেছে দীর্ঘদিন থেকে। তো আমরা চেষ্টা করছি, আমরা সকলকে আইডেন্টিফাই করা হয়েছে, 2-1জনকে ধরাও হয়েছে। তো আমরা চাচ্ছি যে এটার আসলে আমাদের একটা প্ল্যান আছে, একটু অন্যরকম প্ল্যান, আমরা সেইভাবে এগোচ্ছি। হয়তো একটু সময় লাগবে, তবে সেটা হয়তো অচিরে আপনারা হয়তো বা এটার ভালো কিছু রেজাল্ট আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় হন আর কি। এবং এই ক্ষেত্রে যে আপনি বলছিলেন যে আপনার এই 1.5 মাসের মধ্যে হয়তো আপনি একটা হত্যাকাণ্ডের ঘটনা দেখেছেন। আমরা যেটা দেখেছি যে 2024-এর 5ই আগস্টের পর গত প্রায় 20-25টার মতো সেখানে হত্যাকাণ্ড হয়েছে, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রাজনৈতিক ইনভলভমেন্ট আছে এরকম বলা হচ্ছিল। এই সবগুলো হত্যাকাণ্ডের মধ্যে আপনি আসলে মানে আপনার খোঁজ নেওয়া মতে যদি মনে হয় যে আসলে কোন কোন কারণ আসলে সেখানে রয়েছে, মানে শুধু কি রাজনৈতিক না, আসলে অন্যান্য কারণে সেখানে যুক্ত? না, আসলে আমার কাছে মনে হয়েছে রাজনীতিকের চাইতে বেশি যেটা ওই এলাকার, যেটা আমি এলাকার বৈশিষ্ট্যগত কারণে কিছু আছে, যেমন স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের যে একটা চেষ্টা। তো এখানে কয়েকটা গ্রুপও আছে, এই সন্ত্রাসীদের আবার কয়েকটা গ্রুপ আছে, তাদের মধ্যে কারা বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এটার একটা প্রতিযোগিতা আছে। ওইখানে আবার কিছু আছে এই নদী থেকে অবৈধভাবে বালু যে উত্তোলন করে, তো এইটা সংক্রান্ত একটা আছে পাহাড় কাটা বা ওই পাহাড়ে মাটি কাটা, এগুলো নিয়ে কিছু বিষয় আছে। আর এর সাথে সবচেয়ে বড় যে বিষয়টা, যে যত বেশি প্রভাব বিস্তার করতে পারবে তার ইনকাম তত বেশি, যেটা আমি ওইখানকার বেশি বুঝি আর কি। বিশেষ করে তারা এইটার মাধ্যমে চাঁদাবাজি করার চেষ্টা করে বিভিন্ন কাছ থেকে, যারা একটু বিত্তশালী বা যারা বিভিন্ন দিক থেকে খুব গুরুত্বপূর্ণ যে বিজনেস করে বা তাদের ব্যবসায়ী প্রবাসী যারা আছে, যারা হয়তো বড় বড় বাড়ি করতেছে বা এরকম কোনো কিছু হলে তারা তাদের কাছ থেকে চাঁদা দাবি করে বিভিন্নভাবে। এগুলো হয়তো আমাদের কানে আসেও না, তখন এরা নীরব চাঁদাবাজি। এবং ওই সব এলাকার লোকজন যখন দেখে এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বা ঘটতেছে, তখন তো তারা ভয়েই এটা করে কি, যখন তাদের কাছ থেকে এরকম অফার পায় সাথে সাথে কিন্তু তারা এটা দিয়েও দেয়, এবং যেটা হয়তো আমরাও জানতেছি না। তো এই বিষয়গুলো এটা খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে। তো আমরা চেষ্টা করছি যে এটার আসলে মূল বিষয়গুলো একটু খুঁজে বের করে এই যে যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে এদেরকে আইনের আওতায় কিভাবে নিয়ে আসা যায়। ইতিপূর্বে বেশ কয়েকজনকে ধরা হয়েছিল, এবং তারাও তাদের নামে অনেকগুলো মামলা আছে। তারাও কিন্তু তারপরে বেশ ওই কোর্ট থেকে হোক, হাইকোর্ট থেকে হোক, যেখান থেকে হোক, তারা কিন্তু কোনো না কোনোভাবে বেল নিয়ে আবার চলে আসতেছে। তো আমরা চেষ্টা করছি, দেখি আমরা কতদূর সাকসেস হতে পারি। এটা যদি ওই এলাকার লোকজন এবং যারা স্থানীয়ভাবে প্রভাবশালী, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তারাও কিন্তু আমি আসার পর থেকে দেখছি আমাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করছে।
তো এইটা সবকিছু মিলে যদি আমরা একটা কোঅর্ডিনেট ওয়েতে আমরা কাজ করতে পারি, আমার মনে হয় আমরা সফলকাম হতে পারবো। যে আপনি নিজেও নিশ্চয়ই খোঁজ নিয়েছেন নিশ্চয়ই যে এই হত্যাকাণ্ডগুলো বা যে অপরাধগুলো হচ্ছে তার মধ্যে বেশিরভাগ ঘটনার সাথে হয়তো একটা গ্রুপের এই সবচেয়ে বেশি নাম আসছে, যেমন রায়হানের নাম, এরকম কয়েকজনের নাম। এরা কি আসলে রাজনৈতিক কোনো আশ্রয়পত্র পায় বলে আপনার কাছে মনে হয়, না আসলে একেবারেই ওরা পেশাদার সন্ত্রাসী গ্রুপ? এগুলোর কিছু গসিপিং আছে বা লোকজনের কিছু ধারণা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এরা পেশাদারি সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী কার্যক্রম করে তারা চালায় এবং তারা এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করে তারা তাদের ফায়দা লুটার চেষ্টা করে, এবং এইটার সাথে অন্য কোনো কিছু আছে বলে আমার এখনো পর্যন্ত আমার মনে হয় নাই। তারপরে আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব যে আর অন্য কোনো কিছু আছে কিনা। যেই থাক, সন্ত্রাসী আসলে যে সন্ত্রাসী বা অপরাধী তার একটাই পরিচয়, সে পরিচয় সেটা হচ্ছে সে সন্ত্রাসী, এর বাইরে অন্য কোনো পরিচয় নাই। এবং আমার মনে হয় না ওখানকার কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে কোনো শেল্টার দিবে বা আমাদের সাথে এই ব্যাপারে তাদের পক্ষ হয়ে তদবির করবে বা কথা বলবে, এরকম মনে হয় এরকম নাই। আমি এখনো পর্যন্ত এরকম কোনো নমুনা আমি পাই নাই। আপনি নিশ্চয়ই চট্টগ্রামে এসে শুনেছেন যে জঙ্গল সলিমপুরকে একটা সময় বলা হতো যে রাষ্ট্রের ভিতর আরেক রাষ্ট্র। যেমন রাউজানের এইসব ঘটনার প্রেক্ষিতে রাউজানের মানুষও কখনো কখনো প্রশ্ন করে, আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে কিনা জানি না, তারাও প্রশ্ন করে যে তাহলে রাউজান কি আমাদের রাষ্ট্রের ভিতর আরেক রাষ্ট্র? না হলে অপরাধীরা কেন ধরা পড়ে না? এই অপরাধীগুলো কেন ধরা পড়ে না? রাউজান বা ফটিকছড়ি বা রাঙ্গুনিয়া ওই এলাকাটার যেটা বৈশিষ্ট্য, যেটা আমি বললাম আর কি, যে ন্যাচারাল কিছু অ্যাডভান্টেজ আছে, কিন্তু জঙ্গল সলিমপুরের যে বিষয় ওইটা আবার ভিন্ন বিষয়, ওইটা ওই রকম না। এখানে আসলে হঠাৎ করে তারা কিন্তু একটা ঘটনায় হয়তো টার্গেট করে একটা কিলিংয়ের ঘটনা বা বড় ধরনের ঘটনার চেষ্টা করে, এবং সাথে সাথে কিন্তু তারা আবার ওইখান থেকেই পালায় যায় বা বিভিন্ন জায়গায় গিয়ে হাইড আউট করে। তো এটার সাথে আমার মনে হয় জঙ্গল সলিমপুরের ওইরকম কোনো আমার মিল আমি এখনো খুঁজে পাই না। হয়তো বা সন্ত্রাসী কায়দার দিক থেকে হয়তো হতে পারে, কিন্তু এইটা তো একটা জঙ্গল সলিমপুর একটা ভিন্ন রকমের একটা বিষয়। এটা একেবারে শহরের খুবই কাছাকাছি একটা জায়গা, এবং ওইটা জঙ্গল বা পাহাড় বেষ্টিত একটা এলাকা, এবং যেখানে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ আগে ছিল না বললেই চলে একেবারে। আর ওইটা তো একেবারে প্রশাসনের পুরো নিয়ন্ত্রণে, কিন্তু বিভিন্ন কারণে স্থানীয়ভাবে কিছু নিয়ামকের কারণে ওইখানে এই ঘটনাগুলো মাঝে মাঝে ঘটেছে। তবে এটা আমার মনে হয় এইটা দমন করা খুব বেশি কঠিন কোনো কিছু হবে না। এটা পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, বিজিবি, র্যাব বা ইভেন আর্মির কথাও যদি বলি, তো সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, এটা আমাদের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময়। নিয়ন্ত্রণ তো এটা আসলে নিয়ন্ত্রিত, আমাদের নিয়ন্ত্রিত। এটা মাঝে মাঝে ঘটনাগুলো ঘটতেছে। তো এইটা যেন না ঘটে, সেটার জন্য আমাদের নিজস্ব কিছু প্ল্যান আছে, আমরা আগাচ্ছি, আমরা দেখা যাক ইনশাল্লাহ। তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার জনাব মাসুদ আলম। আমরা বিরতির আগে রাউজান নিয়ে কথা বলছিলাম। একটু যদি আমরা জঙ্গল সলিমপুরে ফিরি, আপনি আসার পরে অনেকবার গিয়েছেন, আমরা দেখলাম সেখানে। এখন আসলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? আসলে জঙ্গল সলিমপুর কোন জায়গায় দাঁড়িয়ে এখন? জঙ্গল সলিমপুর আসলে আমরা যদি মনে করি যে 9 মার্চ 2026, এই 9 মার্চে যৌথ বাহিনীর যে অভিযানটা হয়, তার আগের চিত্র এবং পরের চিত্র কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তো আগে যেটা হয়তো যে ওখানে একটা আলাদা ওই যে একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, ওইখানে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা দেশের ভিতরে দেশ যেটা বলতেছিলেন, তো এরকম অবস্থা ছিল। ওইখানে ওয়াচ টাওয়ার ছিল, চেকপোস্ট ছিল, এবং তাদের ওইখানে ঢোকার জন্য যারা ঢুকতে চাচ্ছিল, মানে ঢুকতে চায়, তাদের জন্য আলাদা পরিচয়পত্র বা বিশেষ পরিচয়পত্র লাগতো। তো ওই পরিচয় সাংবাদিকরা বা গণমাধ্যম কর্মীরা ওখানে কিন্তু ভিতরে যেতে পারতো না, এবং আইন শৃঙ্খলা বাহিনী বলি আর যে বাহিনীই বলি, সবাইকে তো মোটামুটি ওই যে বাইজিদ লিং রোড থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার পর্যন্ত ঢুকতে পারতো সর্বোচ্চ, এরপরে কিন্তু আর ঢুকতে পারতো না। তো এরকম একটা পরিস্থিতি থেকে এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। এখন কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের 2টা ক্যাম্প কিন্তু এখানে অলরেডি আছে। একটা যৌথ বাহিনীর ক্যাম্প আছে, যেখানে বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব ওইখানে কিন্তু ওই যে আলীনগর যে স্কুলটা আছে, স্কুলে ওখানে অস্থায়ীভাবে তারা ওখানে অবস্থান করতেছে। এর পাশাপাশি যেটা এসএন পাইলট স্কুল, যেটা ছিন্নমূলের কাছাকাছি, এখানে একটা আলাদা একটা ক্যাম্প আমাদের পুলিশের আছে। তো 2টা ক্যাম্পের মাধ্যমে কিন্তু ওইখানে আমরা আমাদের এখন দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ওখানে 3টা রাস্তার কাজ বর্তমানে করছে। একটা হচ্ছে একেবারে বাইজিদ লিং রোড থেকে আলীনগর স্কুল,
তবে আলীনগর স্কুল থেকে হাটহাজারী লিংক রোড এটা মোটামুটি রাস্তাটা মোটামুটি খুলে দিয়েছে, কিন্তু মানে পাহাড় কেটে একবারে যাতায়াতের ব্যবস্থা করেছে। আবার আলীনগর স্কুল থেকে আপনার জলিল টেক্সটাইল মিল যেটা, ওইখানেও রাস্তাটা করে ফেলতেছে। তো এই তিনটা রাস্তা, আগে তো একটা রাস্তায় ছিল, যেখানে ঢোকাও যেত একটা রাস্তা, বের হওয়া লাগতো ওই একটা রাস্তা, কোনো অল্টারনেটিভ এক্সিট এন্ট্রি পয়েন্ট ছিল না। এবং রাস্তাটা ছিল খুবই ওই যে পাহাড়ি রাস্তা এবং খুবই দুর্গম টাইপের, যেখানে বৃষ্টি হলে বা কোনো কিছু হলে কিন্তু কোনোভাবেই যেতে পারতেন না, এবং কোনো জায়গায় যদি কেটে ফেলতো সেখানে কিন্তু যাওয়া মুশকিল। তো আপনারা দেখছেন যে গত 24শে মে রাতে যেটা করেছিল, হঠাৎ করে অতর্কিতভাবে আমাদের ক্যাম্পের উপর হামলা করেছিল। তো ওইখানে কিন্তু আমরা যেতে পারছিলাম না, যে কয়েকটা জায়গা তারা কেটে ফেলছিল। তো এরকম একটা দুর্বোধ্য পরিস্থিতি ছিল আর কি। তো সেখান থেকে আমরা কিন্তু ওইখানে আমাদের বিশেষ করে পুলিশের বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। বিশেষ করে ওখানে উঠান বৈঠক থেকে শুরু করে পথসভা, তাদের সাথে কথাবার্তা বলা, স্কুলের বাচ্চাদের সাথে একটু মেলামেশা করা, তাদের খেলাধুলার ব্যবস্থা করা। তো এগুলোর উদ্দেশ্য একটাই, যে তাদেরকে একটু আশ্বস্ত করা বা আস্থা ফিরিয়ে নিয়ে আসা, যে আমরা বা আইন শৃঙ্খলা বাহিনী ওখানে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের স্বার্থের জন্য না, এটা আসলে তাদেরই স্বার্থের জন্য। এবং ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, রাষ্ট্রের যেন নিয়ন্ত্রণ থাকে, এবং তারা যে বিভিন্ন সময় ঝুঁকির মধ্যে থাকে সেটা যেন না থাকে, নিরাপত্তাহীনতা যেন না হয়, এটার জন্যই যাওয়া। কিন্তু তাদেরকে আসলে এমনভাবে প্লট করা আছে, মানে যারা ওইখানে অধিবাসী এখন যারা আছে, তারা কোনো না কোনোভাবে তো এই জায়গা জমিগুলো নিয়ে ওইখানে বসবাস করছে বা বাড়িঘর করছে। তাদের একটা আশঙ্কা বা আতঙ্ক তাদের মধ্যে ছিল, যে যদি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী ভিতরে ঢোকে এবং পুরা নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এবং ওখানকার যে তথাকথিত বাহিনী যেগুলো আছে তারা যদি উচ্ছেদ হয়ে যায়, তাহলে সাথে সাথে তারা এই যে ওইখানে যারা অধিবাসী আছে তারাও উচ্ছেদ হবে বা উচ্ছেদ করা হবে। তো এরকম এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন গত 31শে মে আসছিল, তিনি কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন যে না, এটা উচ্ছেদ করা আমার উদ্দেশ্য না। উচ্ছেদ যদি করাও লাগে কোথাও, যে আমার সরকারি দপ্তর প্রতিষ্ঠার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করব, তার আগের অন্যগুলো তো কোনো কথাই নাই। তো এই বিষয়গুলো আমরা ক্লিয়ার মেসেজ আমরা তাদেরকে দিতে চাই, এবং তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা আসলে তাদের কোনো ক্ষতি হবে না, বা তাদের আতঙ্কিত হওয়ার বা আশঙ্কা হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না যদি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ওখানে থাকে। এটাই। এটা গেলেও আরেকটা যদি আমরা বিষয় যাই, সেটা হচ্ছে সাম্প্রতিক একটা ঘটনা, যেমন সাতকানিয়ায় একজন যুবলীগ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন নেতা মারা গেছে। এটা নিয়ে পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে। এইটাতে যদি আপনাদের অবস্থানটা আমরা জানতে চাই। আসলে গত 23 তারিখে এটা সাতকানিয়া এলাকা থেকে ইউনিয়ন যুবলীগের এক নেতাকে পুলিশের এক টিম এখানে গ্রেপ্তার করে 12টার দিকে তাকে গ্রেপ্তার করে মোটামুটি থানার যে প্রসিডিউর যেগুলো আছে এগুলো মেনটেন করে তাকে মোটামুটি 1 থেকে 1.25 ঘন্টার মধ্যে কিন্তু থানা থেকে চট্টগ্রাম কোর্টের দিকে পাঠানো হয়, এবং কোর্টে মোটামুটি 2:30 মধ্যে 30 থেকে 40-এর মধ্যে কোর্টে চলে আসে। তো বিজ্ঞ কোর্ট থেকে তাকে জেল হাজতে প্রেরণ করে, এবং জেল হাজতে যাওয়ার পরে সে ওই দিন থাকে, রাত্র থাকে। পরের দিন সকালে কিন্তু 7টার সময়, যেটা আমরা ওই জেল সুপারের মাধ্যমে জানতে পেরেছি, যে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বা সে বলে যে আমার খারাপ লাগছে। তো ওখান থেকে কিন্তু মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে সে মারা যায়, যখন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসার পথে। তো এই পুরা সিস্টেম সময়টা কিন্তু আমাদের প্রচুর বেশ কয়েকটা হচ্ছে আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যখন তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ওইটাও কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ আমরা পেয়েছি। তো সব কিছুই কিন্তু মোটামুটি স্বাভাবিক বা এরকম অবস্থা ছিল। এটা হয়তো বা আসলে একেবারে স্বাভাবিক একটা বিষয়ই হওয়ার কথা। তারপরে আমরা সুরতল রিপোর্ট, যেটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু নাই। পিএমও পোস্টমর্টম করা হয়েছে, ওইটা পেলে আমরা আরেকটু আমাদের কাছে সহজ হবে আর কি। তো ইডি মামলা হয়েছে 5 থানায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে যেটা হয়েছে, ফেসবুকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা চক্র বা একটা গোষ্ঠী, তারা ওই আমাদের পুলিশকে দোষারোপ করে, এটা তো আসলে কারাগারে মৃত্যুবরণ করেছে। তো এখানে আমাদের যে আমরা তো আসামিকে ধরি বা গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পরে আমাদের পাঠিয়ে দিই, আমার হেফাজতেও মারা যায় নাই, তাহলে কিন্তু পুলিশকে ব্লেম দেওয়া হয়েছে এবং দেয়া হচ্ছে আর কি। এটাও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এবং আমাদের ওই যে দেখা গেল যে ওই নেতার খুনি অমুক 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 এগুলার ছবি সহ নাম সহ আমাদেরকে, যারা ওই ঘটনার সাথে ছিল, ইভেন আমি জানিও না হয়তো ওটা। তো আমি শুনলাম হচ্ছে একেবারে ওই যখন মারা যাওয়ার পরে, আমি যখন টোটাল জিনিসটা জানলাম তখন। তো আমাদের ব্যাপারে এই যে
প্রপাগান্ডা ছড়ানো হলো, ইভেন মামলাও হয়ে গেছে এরকম। কিন্তু পরিবারের সাথে আমরা যখন কথা বলেছি, বলে যে না, আমরা তো এরকম কোনো ঘটনা আমাদের নাই এবং আমরা যাইও নাই, আমরা কোর্টেও যাই না, আমাদের এরকম কোনো প্ল্যানও নাই। আমাদের সাথে এসে কিন্তু আমাদের ওই যে মৃত নুরুল ইসলামের ভাই, তো সেও আসছিল, এসে আমরা একসাথে কথাও বলেছি। তো এই হচ্ছে অবস্থা। পুলিশের মনোবল ভাঙার জন্য বা পুলিশকে দুর্বল করার জন্য একটা চক্র একেবারে উঠে পড়ে লেগেছে। ওটারই অংশ হিসেবে আমি মনে করি এই কাজগুলো হয়েছে। নিশ্চয়ই আমরা আসলে সময় থাকলে হয়তো চট্টগ্রামের বিষয়ে আরো অনেকগুলো কথা বলার সুযোগ ছিল আমাদের, কিন্তু সময় আমাদের কম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।